আমরা বন্ধুরা একসাথে আড্ডা দিতাম, যত কাজই থাকতো। কাজ শেষ করে এসে সন্ধ্যায় একত্রিত হতাম। অর্থাৎ আড্ডা ছাড়া যেন আমাদের পেটের ভাত হজম হতো না। যে যেখানে যে অবস্থাতেই থাকতাম, সন্ধ্যায় একত্রিত হতেই হবে। কোনো কথা নেই, হয়তো ঘন্টার পর ঘন্টা চুপ করেই বসে আছি, কিন্তু এই বসে থাকা তো যেন আনন্দ। কেউ কোনো কথা খুঁজে পাচ্ছি না, যার যার মতো করে বসে আছি। তখন আমাদের হাতে মোবাইল ফোন ছিল না, মোবাইল ফোন নিয়ে এরকম ব্যস্ত আমরা ছিলাম না। আমাদের জীবনযাপনটা ছিল কিছু গল্পের বই পড়া, পত্রপত্রিকা পড়া, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, মঞ্চে নাটক দেখা, ফুটবল খেলা দেখা। ক্রিকেটটা তখন এতটা জনপ্রিয়তা ছিল না, কিন্তু ক্রিকেট খেলাও ছিল। এর মধ্যেই আমাদের বন্ধুদের কিছু অদ্ভুত কর্মকাণ্ড ছিল। কেউ একজন হয়তো আমরা হঠাৎ করেই, ধরা যাক আমি ভেবে বসলাম যে ঠিক এই মুহূর্তে গাজর খেতে মন চাইছে। এক বন্ধুর কাছে বললাম, এই এই বাজারে কি গাজর পাওয়া যাবে? গাজর খেতে মন চাইছে। আরেক বন্ধু বলল, হ্যাঁ চল যেয়ে দেখি পাওয়া যায় কি না। বাস, সবাই মিলে উঠে গেলাম। আমার খেতে মন চাইছে, বাদ বাকিরা কিন্তু এই বিষয়ে তাদের কোনো মতামত দেয়নি, তাদের ইচ্ছা করছে কি না। কিন্তু যেহেতু আমি বলেছি, ব্যাস দল বেঁধে হাঁটা ধরলাম। একবার একেবারে এটা হচ্ছে আমার নিজেরই ঘটনা। আমি বলেছিলাম যে এই মুহূর্তে গাজর খেতে মন চাইছে, ব্যাস সবাই মিলে ছুটে চললাম। প্রায় 5 কিলোমিটার এলাকা হেঁটে প্রত্যেকটা বাজার ঘুরে 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 গাজর খোঁজার চেষ্টা করলাম, আমরা গাজর কেনার চেষ্টা করলাম। কিন্তু ঠিক ওই সময় গাজরের সিজন ছিল না। আর এখনকার মতো একেবারে সব সিজনেই শীতকালের সবজি পাওয়া যাবে এরকম বিষয়টাও ছিল না। আবার বিদেশ থেকে গাজর আমদানি হতো এরকমটাও না। আমাদের দেশীয় উৎপাদিত গাজরই পাওয়া যেত। ঠিক ওই সময় গাজরের সিজন ছিল না। কিন্তু এই যে এক বন্ধু বলেছি গাজর খাবো, বাদ বাকি সব বন্ধুর একসাথে এটাকে সমর্থন করা এবং এর জন্য হন্যে হয়ে প্রায় 5 কিলোমিটার এলাকা পায়ে হেঁটে ঘুরে ঘুরে সব বাজারে গাজরের সন্ধান করা, এ সময় এটি সত্যিই বিরল। এখন পাশের ফ্ল্যাটের মানুষটি অসুস্থ মৃত্যুশয্যায়, আমরা কেউ খবর রাখি না। আমরা এতটা আত্মকেন্দ্রিক হয়ে গেছি, এতটা স্বার্থপর হয়ে গেছি, একজন মৃত্যুশয্যার মানুষের খবর রাখি না। অথচ আমি একজন মানুষ, নগণ্য এক বন্ধু, গাজর খেতে চেয়েছি। আমার বন্ধুরা সবাই মিলে আমার সাথে পুরো এলাকা ঘুরে বেরিয়েছে। 5 কিলোমিটার এলাকা হেঁটে ফেলেছি আমরা শুধুমাত্র গাজর খাওয়ার জন্য। এরকম আরও অনেক অনেক আমাদের মজার স্মৃতি ছিল। এগুলোকে এখন হয়তো অনেকে পাগলামো বলবে বা এগুলোকে কোনো গুরুত্বই দিতে চাইবে না, কিন্তু আমার কাছে এই স্মৃতিগুলো সারা জীবনের একটি অমূল্য সম্পদ হয়ে আছে। গত শুক্রবারে এক বন্ধুর সাথে দেখা করেছি। আরেক বন্ধুকে ফোন দিয়েছি, সে তখন ডাক্তারের কাছে ছিল, সে অসুস্থ, ডাক্তারের কাছে ছিল। কিছুক্ষণ পরেই সে চলে এসেছে, তার সাথে দেখা হয়েছে। পাশেই এক মুদি দোকানদার নজরুল, তার সাথে দেখা হয়েছে। নজরুল তো দেখে, ভাই কতদিন পরে আপনাকে দেখলাম। হ্যাঁ, বহুদিন পরেই হবে, প্রায় তো 15-16 বছর হবে তার সাথে দেখা হয়। এই যে আমাদের স্মৃতিগুলো, একজন আরেকজনের জন্য কীভাবে চেষ্টা করা, তার কোনো স্বার্থ নেই, তারপরও আমার জন্য চেষ্টা করা। একবার হাঁস খাবো আমরা নিজেরা, হাঁস রান্না করব, হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে খাবো, তাও রুটিও আবার নিজেরাই বানাবো, বানিয়ে খাবো। ঠিক সেরকম করেই জুরাইন বাজার থেকে দুটি বেশ বড় সাইজের হাঁস কিনে আনলাম আমরা। এখন হাঁস আসলে কিভাবে ড্রেসিং করতে হয় এটা তো আমাদের জানার কথা নয়। আমরা সবাই
একেবারে এই ব্যাপারে অজ্ঞ, আমরা কোনো কিছুই জানি না। তারপর ওই হাঁস নিয়ে আসলাম, জবাই করার পরে এখন একটা দুইটা করে আমরা হাঁসের শরীরের পালক খুলছি, কিন্তু এইভাবে দুইটা হাঁস কতক্ষণে পরিষ্কার হবে? পরবর্তীতে মুজিব, আমাদের আরেক বন্ধু মুজিব, ও বলল যে চলো এটার চামড়া ফেলে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। ঠিক তাই করলাম, চামড়া ফেলে দিলাম। অথচ কাজটা হচ্ছে, হাঁসকে একটু গরম পানির মধ্যে ভেজালে পরে এর পালকগুলো খুব দ্রুত খুলে যায়, কিন্তু এটা আমাদের জানা ছিল না। চামড়া ফেলে দিয়েই আমরা হাঁস কাটাকাটি করলাম। নিজেরাই যেই অভিজ্ঞতা আলোকে, অথবা অভিজ্ঞতা নেই কিন্তু সবারই মতামতের আলোকে, সে হাঁস রান্না করলাম, রুটি বানালাম, খাওয়া দাওয়া করলাম, এবং কি উচ্ছ্বাস, কি স্বাদ আমাদের সেই রান্নার মধ্যে। সেখানে মশলা ঠিক মতো হয়েছে কিনা জানি না, লবণটা ঠিক মতো হয়েছে কিনা জানি না, ঝালটা ঠিক মতো হয়েছে কিনা জানি না, হয়তো এমন বেশি ঝাল হয়েছে আরেকজনের চোখ দিয়ে পানি চলে এসেছে। কিন্তু এগুলো করেছি আমরা, এগুলোতে আমরা আনন্দ খুঁজে নিয়েছি। দল বেঁধে সিনেমা হলে গিয়েছি, আমার পকেটে টাকা নেই, আরেকজনের কাছে টাকা নেই, আরেকজনের কাছে টাকা নেই, কিন্তু বাকি দুজনের কাছে টাকা আছে। বাকি দুইজন দেখা গেছে যে আমাদের তিনজনের টাকা দিয়ে আমাদেরকে সিনেমা দেখিয়েছে। এইভাবে আনন্দ করেছি আমরা। বিকেলবেলায় বুড়িগঙ্গা নদীর পাড়ে যে অনেকগুলো সমিল ছিল, ওইখানে দূর দূরান্ত থেকে মাঝিরা আসতো এখান থেকে লাঠি নেওয়ার জন্য, ভুসি নেওয়ার জন্য। সেই মাঝিদের নৌকা নিয়ে আমরা সারা নদীতে ঘুরে বেড়িয়েছি মাগরিবের আজান পর্যন্ত। সে মাঝি একবারও চিন্তা করেনি আমার নৌকাটা আমি ফেরত পাবো কিনা, নিশ্চিন্ত ছিল যে এই নৌকা ফেরত আসবেই, যেই নিয়েছে এই নৌকা ফেরত আসবেই। আবার ঠিকই আমরা মাগরিবের সময় ঘাটে নৌকাটা বেঁধে নিজের বাসায় চলে গেছি। এই যে বিশ্বাসের জায়গাগুলো, এখন এটা কল্পনা করা যায়? মাঝির ওই নৌকাতে হাত দিলেই তো সে চিৎকার করে উঠবে, এই কে আমার নৌকাতে হাত দিচ্ছেন, কেন হাত দিচ্ছেন, কেন উঠছেন আমার নৌকা থেকে নামে? বিশ্বাসের জায়গাগুলো সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আমরা ক্রমাগত এত স্বার্থপর হয়ে যাচ্ছি, এত স্বার্থপর হয়ে যাচ্ছি, এত আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, শুধু নিজের প্রয়োজনটাই বুঝছি। এই যে ঈদ, মাত্র এক দুদিন পরেই ঈদ, আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা ছিল না কাপড় কেনার, মার্কেটে মার্কেটে ঘুরে বেড়ানোর। এমনকি আমরা মার্কেটেও যেতাম না, বাবা মা যা এনে দিত তাই। ঝুটতো না, আমাদের কপালে কাপড়ও ঝুটতো না। 2-3 বছরে একবার হয়তো একটা শার্ট পাওয়া যেত, প্যান্ট পাওয়া যেত না, পায়ের স্যান্ডেল পাওয়া যেত না। অথচ আমাদের ভিতরেই কয়েকজন ছিল একেবারেই, তারা পারিবারিকভাবেই খুবই বনেদি ধনী, কোটিপতি তারা সেই সময়। কিন্তু তাদের ভিতরেও সেরকম এই শুধুমাত্র পোশাক নিয়ে, নিজের পোশাক নিয়ে কোনো উচ্ছ্বাস ছিল না। এসে তার পোশাকের দাম বলা, আমি এতটা পোশাক কিনেছি, এই দামে কিনেছি, এই জুতা কিনেছি, এই দামে কিনেছি, এগুলো আলোচনা ছিল না। তো এখন সব আলোচনা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, নিজের প্রয়োজনের জন্য, নিজেকে উদ্ধার করার জন্য।